তো ওনারা কিন্তু ওই কমিটিগুলো এখনো সামনে হলে কমিটি এখনো দেয়নি, তার মানে হলে সেটি কমিটি সামনে না, এবং ওনাদের শুধুমাত্র আমরা মনে করছি ওনাদের 14 জন। আমরা ছোট করে এখনই শুনে আসি একদম ছোট করে, মানে বিষয়টা এরকম করে ফেলছে সাধারণ শিক্ষার্থী মানে শিবির এরকম একটা পজিশন করে ফেলছে। কয়েকদিন আগে আমরা প্রত্যেকটা হলে আমাদের টিম দিয়ে ফার্স্ট এড বক্স দেই। তারা কাদা ছোড়াছুড়ি করে ওই সম্ভাবনার প্রতি মানুষকে বীতশ্রদ্ধ করে ফেলেছে। বাকি একটু জানতে চাচ্ছি যে আপনারা আপনি শুরুতে বলছিলেন যে আপনারা 5 আগস্টের পরে মানে কিছুই মানে কোনো জায়গায় আপনি যেতে পারেননি, গুলির সামনে আন্দোলন করেছেন, সত্য এটি, এরপরে কিছুই পাননি এখনো বলি না, আমি বলছি কোথাও যায়নি, আমার প্রয়োজন নেই, পাইনি এটা বলি। আপনি কোথাও যাননি, একদম আপনি সঠিক, আপনি কোথাও যাননি সেটাই আপনি বলেছেন, আপনি কোথাও যাননি। কিন্তু আমরা দেখছি যে যারা আপনাদের এখান থেকে বৈষম্য বিরোধী থেকে এসছে এখন আপনাদের সংগঠনেও আছে, আপনারা অনেক বড় বড় প্রোগ্রাম করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা ব্ল্যাঙ্কেট অফ কেয়ার নামে বিভিন্ন হলে হলে ব্ল্যাঙ্কেট দিয়েছেন, আপনারা বিভিন্ন খেলাধুলার আয়োজন করছেন, সেখানে বড় বড় আয়োজন দেখছি, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছি, এর অর্থের উৎস কোথায়? আচ্ছা, এখানে আমি আগে ভাইয়ের একটু কথাটা বলে নিই, আমি ওটা বলবো, ওটা বলে এটা বলছি যে ভাই বলেন যে ওপেন হওয়ার বিষয়টা, এখানে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যে জিজ্ঞেস করেন যে আসলে ছাত্র শিবির কতটুকু ওপেন হয়েছে, ওনাদের যে 28 জনের কতজনের কমিটি বেগুন ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের বিশ্ববিদ্যালয়, আমাদের তো ফরমাল সারা দেশে কমিটি, বিশ্ববিদ্যালয়ের 14 জনের যে কমিটি, ওনাদের কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেম্বার কতজন এবং কারা কি কোন পর্যায়ে আছে এগুলো ওনারা এখনো শিক্ষার্থীর কাছে প্রকাশ করেছেন কিনা? হলগুলোতে এখনো আমি একটু বলি যে ধরেন যে কালকে আমি দেখলাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে আজকে আমাকে পাঠালো যে 36 একটা ব্যানার, 36 ব্যানার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে 15 জুলাই একটা প্রোগ্রাম, এবং সেই 36 ব্যানারের মহাপরিচালক প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে সাদিন কাইম এবং মহাপরিচালক হচ্ছে এস এম ফরাদ। এখন যেখানে ওনারা দুইজনই একজন প্রধান পৃষ্ঠপোষক আরেকজন হচ্ছে যে মহাপরিচালক, সেখানে আসলে শিবিরের ব্যানারের বাইরে কি 36 ব্যানারটা কিনা? তো এইভাবে বিভিন্ন ব্যানারের আশ্রয়ে আমরা দেখছি যে অনেকে হলো না। এই যে কালকে তারা যে শহীদুল্লাহ একটা নোটিস করেছে, আজকে আমাকে ওনাদের একজনই মেসেজ দিয়েছে, প্রোগ্রামের ইনভাইট জানিয়েছে। তো পরে আমি পেজটা ঘুরে দেখলাম যে এই হচ্ছে সিচুয়েশন। তো এরকম বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন আপনার ক্লাবিং টাবিং এর মধ্যে ওনাদের নেতৃত্বের লোকজন আছে আমরা শুনি, কিন্তু এখন পর্যন্ত ওনারা অফিসিয়ালি তাদের নামগুলো প্রকাশ করেন, এবং শিক্ষার্থীদের মধ্যে তাদের সামাজিক সংগঠন সে নামগুলো আপনি বলছেন যে সামাজিক সংগঠন কি কি আছে এরকম? না সামাজিক সংগঠন না, তাদের যে হল পর্যায়ে কিন্তু কমিটিগুলো আছে, আমরা কিন্তু শুনি যে হলে এখনো প্রেসিডেন্ট সেক্রেটারি ওনাদের বিরাজ করে। তো ওনারা কিন্তু ওই কমিটিগুলো এখনো সামনে হলে কমিটি এখনো দেয়নি, তার মানে হলে কমিটি সামনে না, এবং ওনাদের শুধুমাত্র আমরা মনে করছি ওনাদের 14 জন। আমরা ছোট করে এখনই শুনে আসি একদম ছোট করে। গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা করেছে, তারা একটা বড় প্রোগ্রাম করেছে, লোকজন এসেছে, কর্মীরা আসছে, সাথে সাথে কমিটি হয়ে যায়। ছাত্র শিবিরের একটা ক্যাডার বেসিস সিস্টেম, আমি যদি ওইভাবে করে একদম আমার ইউনিভার্সিটির মানে টিম যেভাবে ফাংশন করে মানে টিম, সেভাবে যদি প্রত্যেকটা হল এবং একদম লোয়ার পর্যায়ে করতে চাই, আমাকে সেভাবে সমর্থক বৃদ্ধি, কর্মী বৃদ্ধি, সাথী বৃদ্ধি, স্টেজ পার হয়ে আমার এখানে ছোট ছোট টিম আছে, প্রত্যেকটা হলে টিম ফর্ম করা আছে যাতে করে আমার মিনিমাম এই যে ওয়ার্কিং কাজগুলো কন্টিনিউ করতে পারে। কিন্তু আমার যেভাবে সাধারণ শিক্ষার্থী সত্যিকারের সাধারণ শিক্ষার্থীর নামটা খারাপ করে ফেলছে, আমি পোলাপান এখন নিজেকে সাধারণ শিক্ষার্থী আমি একটু সম্পূর্ণ বলি, গত সাধারণ শিক্ষার্থী মানে শিবির বিষয়টা এরকম, মানে বিষয়টা এরকম করে ফেলছে সাধারণ শিক্ষার্থী মানে শিবির এরকম একটা পজিশন করে ফেলছে। কয়েকদিন আগে আমরা প্রত্যেকটা হলে আমাদের টিম দিয়ে ফার্স্ট এড বক্স দেই, হলের প্রতিনিধিরা 5-7 জন করে গিয়ে শিবিরের পক্ষ থেকে ফার্স্ট এড বক্স হল প্রভোস্টকে দিয়ে আসছে। এর কিছুদিন আগে হলের প্রতিনিধিরা হলের প্রভোস্টের কাছে গিয়ে পানির ডিসপেন্সার, কোল্ড ওয়াটার ডিসপেন্সার হলের প্রতিনিধিরা গিয়ে দিয়ে আসে। এটা কি গুপ্ত ছিল? এটা হলের প্রতিনিধি ছিল, হলের প্রতিনিধি নাকি হলের প্রতিনিধি? হলের পাবলিক করুক যে কারা, আমরা দেখি যে হলের প্রতিনিধি কিভাবে কারা, তাদের ছবি যদি আমি নিউজে আসে, ফেসবুকে আসে, আমরা আপলোড দেই। আচ্ছা, আমরা অর্থের উৎসের কথা বলছিলাম। আচ্ছা জি, আমাদের এখানে তখন বাক্সাস কিন্তু গঠনও হয়নি। হ্যাঁ, আপনারা যে আমাদের ক্যাম্পাসে যেসব কার্যক্রমগুলো দেখেছেন, আমরা বেশিরভাগ কার্যক্রম আমরা অনুদানের মাধ্যমে করছি, যে এখানে ক্যাম্পাসের যারা সিনিয়র ওনাদের থেকে আমরা অনেক সময় অনুদানের কাজ করছি ক্যাম্পাসের মধ্যে। এবং আমাদের যে বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র পার্সন, আমরা যখন ছাত্রছাত্রী করছি তখনও তারা অনুদান দিয়েছে, আমরা যখন অভ্যুত্থান করেছি তখনও তারা অভ্যুত্থানের মধ্যে যেই সহযোগিতা তারা তখন করেছে, এখানেও অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসের সিনিয়রই আমাদেরকে বেশিরভাগ সময় আমাদেরকে সেসব অনুদান দিয়ে যাচ্ছে। আমরা দেখি জগন্নাথ হলে আপনারা অনেক মানে ফান্ড দিয়েছেন, সেটা কিভাবে দিয়েছেন? জগন্নাথ হলে ফান্ডও আমাদের সিনিয়রদের থেকে অনুদান এসেছে। মানে সিনিয়র কারা বর্তমান যারা উপদেষ্টা বা না, এর শুধু আমি আপনাকে একটা ঘটনা বলি, আমার ব্যক্তিগত জীবনের ঘটনা বলি। আমি আল্লাহর রহমতে যথেষ্ট ভালো পরিবারে বড় হয়েছে এবং সেখান থেকে আমি বিলং করতেছি, এবং আমি এখানে ঢাকা এসে প্রথম দিন থেকে আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। আমার ছোটবেলা থেকে আমি রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম। তো আমার এখানে আমার আগস্ট পরে আপনার কি সেপ্টেম্বরে মানে একদম ফার্স্ট উইকে আমার মামা এসেছিলেন, উনি আমেরিকা থেকে এসেছেন, আমার জন্য একটা আইফোন নিয়ে আসছেন, আইফোন 16 নিয়ে আসছেন। তো আমাকে যখন দিল, যে আমি বলতেছি যে মামা এখন এটা ধরা যাবে না, ধরলে হচ্ছে প্রোপাগান্ডা শুরু করে দিবে।
জি, জি, হ্যাঁ। ইভেন আমার মামা যাওয়ার সময় সে আমার সাথে অনেকক্ষণ আমেরিকা থেকে আসছে, সে আমার সাথে দেখা করার জন্য একটা অন্যতম উদ্দেশ্য ছিল এটা যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, উনি এই ফেসিলিটির বিরুদ্ধে ছিল, ওনার ওইখানে লড়াই ছিল। তারপর গল্পটা একটু বলি, উনি বলছে যে আমার এখানে জাস্ট আমার এমবাসে 300 জনের একটা কমিউনিটি আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে ভালো ভালো পজিশনে, সবাই তোমাদেরকে ফান্ডিং করতে চায়, শুধু তোমার কাজ করে যাও। এখন ধরেন আমি যদি ওই কমিউনিটি থেকে, ওরা কিন্তু আমার ক্যাম্পাসের সিনিয়র, আমার মামা হইলো সে আমার ক্যাম্পাস সিনিয়র, সে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আবাসিক শিক্ষার্থী ছিল। আমি তাদের কমিউনিটি থেকে টাকা এনে যদি আমি ক্যাম্পাসে, ওনারা যদি আমাদেরকে কোনো যে এই উদ্যোগটার জন্য তোমাদেরকে এই ধরনের ফান্ডিং দিচ্ছি, এবং ওনারা যদি সেটা করে আমরা সেটা নিব কিনা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে ডিজার্ভ করে কিনা, ওরা তো আমাদের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিয়েছিলেন তো হ্যাঁ না, আমি নেই মামা থেকে নেই। আচ্ছা ভাই, একদম শেষ প্রশ্ন, 20 সেকেন্ডে শেষ করতে হবে। বাংলাদেশের ছাত্ররা আবার বিদেশমুখী কেন হচ্ছে? 20 সেকেন্ডে শেষ করব। এই কারণে হচ্ছে যে তরুণদের প্রতি যে সম্ভাবনা তৈরি হয়েছিল, পরবর্তীতে তারা কাদা ছোড়াছুড়ি করে ওই সম্ভাবনার প্রতি মানুষকে বীতশ্রদ্ধ করে ফেলেছে। তরুণরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না, এবং রাজনীতিতে আমরা যেই প্রচলিত পথে হাঁটা, 100টা গাড়ি নিয়ে নির্বাচনী এলাকায় তাদের কোনো প্রতিনিধি যাওয়া, জি। এগুলো সেই পুরনো রাজনীতির চেহারা। এবং এই তরুণরা যারা সফল অভ্যুত্থান করেছে, তারা রাজনীতির পুরনো জুতায় পা দিয়ে সংসদ ভবনের দিকে যাওয়ার চেষ্টা করছে। এই কারণে তরুণরা দেশ ছাড়ছে। আরেকটা কথা বলবো, তাদের অর্থের উৎস মামা হোক, চাচা হোক, বড় ভাই হোক, জমিদারি পরিবার হোক, বড় ভাই হোক, প্রকাশ করতে হবে। এটিই রাজনীতির নিয়ম। তারা যদি সৎ রাজনীতি বুঝে থাকে, আশা করব শিবিরের উচিত হবে হল কমিটিগুলোকে ঘোষণা করতে পারা এবং সদস্যদের ব্যাপারে প্রকাশ্য অবস্থান নেওয়া। আপনার সকল দাবি ওরা, আমি আশা করি প্রত্যাশা পূরণ করবে। আমি 10 সেকেন্ড নিব। আমাদের সংগঠনের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আমাদের পুরো অডিট আছে, অডিট অনুযায়ী কাজ হয়, কোথা থেকে কিভাবে আমাদের আপনারা ব্যক্তি উদ্যোগে বিতরণ করেছেন, তখন ব্যক্তি উদ্যোগ ছিল, ব্যক্তি উদ্যোগে। এখন আমাকে যদি আমার আপনারা প্রকাশ করবেন না। আবু বকর মজুমদার, আশরাফ কায়সার এবং এস এম ফরহাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে, তারা